Okay. So once the air passes through the hot chamber 6 and 7, the air becomes very hot, and the hot air passes through chamber 5, 4, 3, and 2. And while passing through these 4 chambers, the say raw bricks or air dried bricks kept in the chambers, it becomes dry. এই গরম বাতাসটা তখন it becomes all the brick becomes dried and all the moisture present inside the brick it evaporates. ভিতরে যে ময়েশ্চারটা ছিল সেটাও চলে যায়। তো কাজে এটা অলমোস্ট গরম বাতাস যাওয়ার কারণে এটা ইভাপোরেশন হয়ে যায়, ভিতরে যে ময়েশ্চার ছিল ময়েশ্চারটা লস হয়ে যায়, ইট বিকাম অলমোস্ট ড্রাই। কাজেই পরবর্তীতে যখন এখানে বার্ন করা হবে তখন কম ফুয়েল লাগবে। তো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ড্রাইং অ্যান্ড প্রিহিটিং অফ দ্য র ব্রিক্স। আচ্ছা, তো তার মানে এই O1 লোড করার পর it is loading and it is kept closed, then it is kept open. Once the number 12, all the other outer doors is kept open, kept closed. Only O12 is kept O12 is kept open. আচ্ছা, এবং এইখানে যে এই যে D12, the say communication door between চেম্বার 12 and 1 এইটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে যেটা হবে O12 দিয়ে বাতাস ঢুকবে, প্রত্যেকটা কমিউনিকেশন ডোর ওপেন আছে, এখান দিয়ে চলে আসবে, বাট বাতাস এখানে এসে কিন্তু আর ঢুকতে পারবে না, বিকজ এটা এখন অফ করা আছে। দ্যাট মিন্স এই পর্যন্ত, এই যে চেম্বার 2 পর্যন্ত এখানে D12 এবং D1 ইজ কেপ্ট ক্লোজ। কাজে এখান থেকে লোডিং হচ্ছে, এটা যখন লোড হচ্ছে কোনো গরম বাতাস বা কোনো বাতাসই এর মধ্যে ঢুকছে না, বাইরের ডোর দিয়ে সে বাকি চেম্বারগুলো দিয়ে যাই হোক না কেন, এখানে D1 এবং D12 ইজ কেপ্ট ক্লোজ, অনলি O1 is kept open. এখান দিয়ে লোডিং হবে। বাই দিস টাইম 6-7 বার্নিং হবে, এখান দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে, ঢোকার পরে এটা ক্লকওয়াইজ এটা যাবে, 6-7 মধ্যে দিয়ে আসে, এটা গরম হবে, এসে 5, 6, 7 5, 4, 3 এবং 2 এর চেম্বারে এটাকে প্রিহিটিং এবং ড্রাইং অফ দ্য ব্রিক্স হবে, এবং ফাইনালি এগুলো থেকে প্রত্যেকটা চেম্বার রেডিয়াল ফ্লু দিয়ে কানেক্টেড হচ্ছে চিমনির সাথে। তো চিমনি দিয়ে গিয়ে বাকি গ্যাসটা বের হয়ে যাবে। তো কাজেই এই যে এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই গরম বাতাসটা যেটা গেল এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে, এই ক্লকওয়াইজ ডিরেকশনে গরম বাতাস এটা হচ্ছে ব্রিকটাকে, the brick will be dried up, almost dried up, so that the next phase of the cycle, once it is burned with the help of the fuel requirement will be less. তো এই জিনিসটাই এখানে একটু it is told in the systematic manner. এখন আমরা এখানে দেখি এই যে এখানে it is circular in plan. Chimney is placed at the center point, 8 to 12 chamber, 1 to 12. Each chamber has a door, that means outer door 1 to like this, and all the chambers have communication door D1 and D2. We have already seen in the diagram. Each chamber is connected with the chimney with radial flue, যেটা দিয়ে চেম্বার থেকে রেডিয়াল ফ্লুর মাধ্যমে চিমনি পর্যন্ত বার্নড গ্যাসটা যাবে, and crane has a permanent roof. Fuel holes are provided to drop fuel in the crane from the top. আচ্ছা, তো this is the diagram. তো এই ডায়াগ্রামটাই যেটা আমরা ডিসকাস করেছিলাম, এবং হ্যান্ড ড্রন ডায়াগ্রাম যেটা যেটা দেখিয়েছি, দ্যাট ইজ দ্য বেসিক ডায়াগ্রাম। হাতে আঁকানো যেটা তোমরা ইউ ক্যান প্র্যাকটিস দ্যাট ওয়ান। আচ্ছা, তো দিস ইজ অ্যাকচুয়ালি হাউ ডাজ দ্য হফম্যান ক্রিন লুকস লাইক। এই যে প্রত্যেকটা চেম্বার দিয়ে এই ডোরগুলো বন্ধ করে দেওয়া হয়, দুই সাইডে ডোর বন্ধ করে দিয়ে এরকম লোডিং করা হয়। ইট লুকস লাইক দিস। দেয়ার আর ভেরিয়াস কম্বিনেশন এন্ড ভেরিয়াস শেপস অফ দ্য হফম্যান ক্রিন. It is not necessary that always it will be circular. It may be little elliptical or oval shape as well. So this is the short description of the Hofmann crane. You can go through the points we have discussed. It is written here, so you just go through the slides. So during the operation, I have already discussed the chamber 1 loading, 2, 3, 4, 5 drying and preheating, chamber 6, 7 burning, and 8, 9, 10, 11 is cooling, and chamber 12 is unloading. তাহলে যেটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে লোডিং হচ্ছে এবং এখান দিয়ে আনলোডিং হচ্ছে। দ্যাট মিন্স কুল এয়ার যখন নাম্বার 12 দিয়ে যখন ঢুকছে তখন এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই ফার্স্ট চেম্বার ঠান্ডা বাতাস ঢুকছে, এটা অলমোস্ট যখন অ্যাটমসফেরিক টেম্পারেচারে চলে আসে এখান থেকে এটাকে D12 থেকে আনলোডিং হচ্ছে। তাহলে এখান দিয়ে লোডিং হচ্ছে, এখান দিয়ে আনলোডিং হয়। ওকে, তো ওয়ান্স দ্য ফার্স্ট সাইকেল ইজ কমপ্লিটেড, দেন সো ইউ হ্যাভ টু টুইস্ট ক্লকওয়াইজ ওয়ান। নেক্সট সাইকেলে কি হয়? নেক্সট স্টেজে কি হচ্ছে? নাম্বার 12 লোডিং। দ্যাট মিন্স এখানে আসি যে পরে যেহেতু ঠান্ডা বাতাস এখান থেকে D12 থেকে ফার্স্ট সাইকেলে আমরা D12 থেকে আনলোড করে নিলাম, দ্যাট মিন্স যে চেম্বার 12 ইজ ভ্যাকেন্ট নাও। তাহলে নেক্সট সাইকেলে কি হবে? নেক্সট সাইকেল হচ্ছে 12 এ আমরা নতুন ভাবে লোড করব, দ্যাট মিন্স লোডিংটা চলে আসবে 12 এ। দ্যাট মিন্স হোল সিস্টেমটা একটা দেয়ার উইল বি ওয়ান ক্লকওয়াইজ টুইস্ট। হ্যাভ ইউ আন্ডারস্টুড? দ্যাট মিন্স এটা যদি লোডিং হয়ে যায়, সে নাম্বার চেম্বার 12 যদি লোডিং হয় তাহলে চেম্বার 11টা হবে আনলোডিং। বাকি সবগুলো প্রিহিটিং এবং ড্রাইং তখন হবে কি 4, 3, 2 এবং 1, এটা হবে প্রিহিটিং। মানে হোল সিস্টেমটা
one segment or one chamber clockwise movement হবে এই জিনিসটা বলা আছে in the next cycle 12 chamber 12 is loading, chamber 1 2 3 4 is preheating, chamber 5 6 is burning, and this is 6 7 7 8 9 10 is cooling, and chamber 11 is unloading. Achha. And the operation I have already discussed, it is written in point form, you should go through. যেটা ডিসকাস করেছি এটাই পয়েন্ট ফর্মে সুন্দর করে বলা আছে। ওকে, the Booltran screen. Booltran screen looks like this. It is almost is a prototype or the little variation of the Hoffman screen. It looks like this, and they can be, this pen can be made circular or elliptical in shape. Baba pore asho na araita pore. Okay, it is constructed on dry land by digging trench 6 to 9 meter wide, 2 to 2.5 meter deep, and 10 to 100 meter long. It looks like this. Tunnel king, it looks like this. Only thing is that all the bricks are say laid, and say one say fire table is or fire car, এটা হচ্ছে এর মধ্যে দিয়ে পাস করা হয়। You see the dried bricks are placed on cars, এরকম কারের মধ্যে ইয়ে করা হয়, চারিদিকে ফায়ারিং করা হয়, that say car goes through or passes through the say firing system, so that while passing through the firing or the fires, it gets all the bricks gets burned. So dried bricks are placed on the cars like this. Cars means like trolley, a trolley system এর উপর এটা প্লেস করা হয়, এখানে আগুন জ্বলতে থাকে, তার মধ্যে দিয়ে এটাকে পাস করা হয়। The cars start at the cool end of the long horizontal tunnel thin, cool end থেকে শুরু করে, and move slowly forward through gradually increasing temperatures to the firing zone. তো gradually যত ভিতরের দিকে যাবে তত টেম্পারেচারটা রাইজ করে। So once this grows very slowly and gradually towards the firing point, so before that temperature increases, and with the increase of temperature this moisture goes out and they pass through the firing zone. The firing of the bricks occurs at the central part of the tunnel. The tunnel is central part যেখানে main firing point সেখানে গিয়ে বার্নিংটা হয়, and they emerge through the decreasing heat zones until cool. তারপর যখন main firing zone পার হয়ে যাচ্ছে তখন gradually that temperature again drops, and finally at the end of the tunnel, that means other part of the say tunnel, there is an opening. So cool air ওদিক দিয়ে আসে আস্তে 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 ওখানে যখন যায় তখন আনফ্রিজ ওটা অলরেডি কুল হয়ে যায়, তখন ওদিক থেকে এটাকে আনলোড করা হয়। Okay, now the brick construction, causes of deterioration. So we have so far learned about the ingredients and the various steps of say brick production. Now we'll learn about the causes of deterioration, that why we get inferior quality of bricks, or what are the problems in case of brick construction. The first one is rising damp from surfaces, moisture surface. যদি মাটির নিচে বা কোনো একটা জায়গায় যদি কোনো সয়েলের সাথে আন্ডারগ্রাউন্ড সারফেসের সাথে আমরা কোনো মেসনারি ওয়ার্ক করি, অনেক সময় ড্যাম্পনেস মাটি থেকে উঠে আসে। তো এটা কিরকম হয়, ড্যাম্প হলে অনেক সময় ছাতা ধরে যায়, যে অনেক সময় সবুজ রঙের যেটা ছাতা ধরা বলে, ইটস সামথিং লাইক দ্যাট। অনেক সময় ব্রিক একটু ভেজা ভেজা হয়ে যায়, অনেক সময় ইন কেস অফ সাম say old house as well, you see there is some dampness. That means if you make a white paint or distemper, even the plaster may go out and the surface may be distorted. It may turn to some say yellowish color, sometimes greenish color, something like that. So this is the rising damp. And windblown moisture in the form of rain. যদি কোনো windblown moisture থাকে তাহলে form of rain, windblown moisture অনেক সময় এটার ক্ষতি করে। Condensation due to lack of ventilation, যদি প্রপার ভেন্টিলেশন না হয় ভিতরে, যদি ফর দ্য লং টাইম ইফ দ্য ময়েশ্চার রিমেইনস প্রেজেন্ট, অনেকদিন যদি আবদ্ধ জায়গার মধ্যে ময়েশ্চার যদি বেশি থাকে তাহলে ড্যাম্পনেস এটা ইনক্রিজ করতে পারে। দেন ময়েশ্চার ইনফিল্ট্রেশন থ্রু ডিটোরিয়েটেড ময়েশ্চার জয়েন্টস, এই যে বিভিন্ন ব্রিক যখন বিভিন্ন একটা আরেকটার সাথে যখন জয়েন করা হয়, যখন থ্রু দ্য ইউজ অফ মর্টার, তখন ময়েশ্চার ইনফিল্ট্রেশন হতে পারে, মানে ওই জয়েন্টটা দিয়ে ময়েশ্চার ঢুকতে পারে। তো দিস ইজ ময়েশ্চার ইনফিল্ট্রেশন। ময়েশ্চার অ্যাকুমুলেশন ফ্রম দ্য এনক্রসমেন্ট অফ ভেজিটেশন, অনেক সময় দেখা যায় অনেক পুরনো বাড়িতে, সে অনেক পুরনো বাড়িতে যেগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, ওয়ান্স দ্য some house or some structure is abandoned from for long time and there is no inhabitation, পুরনো বিল্ডিং এ দেখা যায় যে ব্রিটিশ আমলের কিছু বিল্ডিং অনেক জায়গায় বিভিন্ন লতা পাতা গাছের গুল্ম জন্মায় যায়। দ্যাট মিনস পাখি বা কোনো কিছু যখন একটা জায়গায় বীজ যখন ফেলে, বিশেষ করে ব্রিকের জয়েন্ট গুলোতে হয়তো মাটি বা কোনো কিছু পেয়ে ওখান দিয়ে ভেজিটেশন গ্রো করে, ছোট ছোট চারার মতো ইয়ে হয়। তো এই পয়েন্টটা হচ্ছে যে দিস ইজ ময়েশ্চার অ্যাকুমুলেশন ডিউ টু এনক্রসমেন্ট অফ ভেজিটেশন, এই ভেজিটেশনের কারণে এটা হতে পারে। ময়েশ্চার ফ্রম ইরিগেটেড সারফেস ড্রেনেজ, যদি সারফেস ড্রেনেজ প্রপার না হয়, ইন কেস অফ সে রুফে যদি সারফেস ড্রেনেজ প্রপার না হয় তাহলে ছাদের উপরে পানি জমে যাবে, এবং তখন এই ছাদটা আস্তে 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 ছাদটা রুফ সারফেস ইট বিকাম ড্যাম্প।
improper maintenance, that means periodical maintenance necessary. যদি বছরের পর বছর একটা ভবন পরিত্যক্ত অবস্থায় থাকে তাহলে এই প্রবলেমগুলো হয়। Improper coating that trap moisture. If the surface coating is not proper, that means if all the joints are not sealed properly, and if there is no preventive measures from the atmospheric effect, in that case it may create problem. So that's why we use the weather coat. আমরা যখন রং করি কোনো বিল্ডিং এ বাইরের দিকে, at least in outer surface, if it is a brick masonry building or if there is a say plaster as well, আমরা usually বাইরে একটা weather coat করি. Weather coat, this is a seal coat. It makes the surface sealed so that by the say rainwater or by the atmospheric say moisture, the say surface is not affected. So if it is not properly coated, in that case it will trap moisture. And failure of waterproofing, roofing or protective coating. তো যে কোনো ধরনের protective coating বা waterproofing যেগুলো থাকে সেখানে failure হলে এই প্রবলেমটা হয়। Sorry. Now the brick construction deterioration. Brickwork deterioration can be readily identified by visual inspection. Identifying characteristics include say mildew, staining or efflorescence. যেখানে যদি কোনো ডিউ, কোনো স্টেন, কোনো দাগ থাকে ব্রিকের উপরে অথবা কোনো efflorescence আমরা একটু পরে দেখব, যে কোনো জায়গায় যদি সাদা ছোপ ছোপ পড়ে এবং সেটা যদি চকচক করে, as it reflects sunlight. If there is a white patch on the surface of the brick and if the sunlight is reflected and it makes your eye glare, in that case it is called efflorescence. And soft, loose and crumbly mortar. তো মর্টারে যদি সফট বা লুজ মর্টার হয় বা ক্রাম্বলি যদি মর্টার হয়ে থাকে তাহলে এই ধরনের প্রবলেম হয়। স্পেলিংটা হচ্ছে সারফেস থেকে ব্রিকের কিছু অংশ খুলে আসা, মানে কোনো অংশ চটে যাওয়া, একটা খুলে আসা একটা সারফেস। ক্র্যাকিং মিন্স ফাটল ধরা। ডিফ্লেকশনটা হচ্ছে একটু আঁকা বাঁকা হয়ে যাওয়া, সারফেসটা একটু স্লাইটলি আপস অ্যান্ড ডাউন, স্লাইটলি এলিভেটেড অর সে ডিফ্লেক্টেড সারফেস, একটু আঁকা বাঁকা হয়ে যায়। লুজ ব্রিক্স, ইফ দ্য ব্রিক ওয়ার্ক or the masonry work is not proper, so some of the bricks may be loose. It may not be rigidly say attached with the surface of the brickwork. একটা ওয়াল গাঁথতে গিয়ে হয়তো কোনো একটা ব্রিকে যদি প্রপারলি মর্টার ইউজ না করা যায়, দুইটা একটা ব্রিক তাহলে লুজ হতে পারে। তো ইট ইজ এ প্রবলেম ইন দ্য ব্রিক কনস্ট্রাকশন। এখন আমরা দেখি হোয়াট ইজ স্পেলিং। এই স্পেলিংটা যেটা বলছিলাম, যে স্পেলিং হচ্ছে সারফেস থেকে কিছু অংশ খুলে যাওয়া। এই যে ইফ ইউ সি দিস ডায়াগ্রাম, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই ডানের ছবিটাতে দেখো যে ব্রিকের কিছু অংশ এই যে এখান থেকে উঠে আসছে, ভেঙে গেছে। কিছু অংশ বামে যদি দেখি আমরা, আমার কার্সরের লোকেশন কি দেখা যায়? ক্যান ইউ সি দ্য লোকেশন অফ মাই কার্সর? ইয়েস স্যার। জি স্যার। তো এই পোরশনগুলোতে এই যে কিছু অংশ ভেঙে যাওয়া বা একটু চটে যাওয়া, যেটা আমরা বলি যে কিছু অংশ চটে যাওয়া বা ভেঙে যাওয়া, দ্যাট মিন্স সে এক্সট্রাক্টিং সাম প্যাচ অফ ব্রিক্স ফ্রম দ্য সারফেস, আউটার সারফেস, দিস ইজ কল্ড স্পেলিং। এটাই হচ্ছে স্পেলিং ইজ দ্য লস অফ সারফেস ম্যাটেরিয়াল ডিউ টু ময়েশ্চার ইনফিল্ট্রেশন। ভিতরে যদি ময়েশ্চার ইনফিল্ট্রেশন হয়, যে বাইরে থেকে যখন বৃষ্টির পানি, রেন ওয়াটার, ময়েশ্চার যখন ভিতরে যায়, যাওয়ার পরে এটা ভিতরে দেখা যাচ্ছে কিছু অংশকে লুজ সারফেস করে ফেলে। তখন ওই যদি ব্রিকের মধ্যে কোনো জায়গায় কোনো ধরনের ফল্ট থাকে, অর যদি কোনো ইন্টারনাল কোনো ক্র্যাক বা কোনো কিছু থাকে, তাহলে বাড়তি অংশটা ফাটল আকারে বাইরে বের হয়ে আসে। এটাই হচ্ছে স্পেলিং। ইট অকার্স when moisture inside the brick expands. এবং এই যে ময়েশ্চারটা যখন ভিতরে যায়, for the say variation of temperature during day and night and the variation of temperature during winter and say in summer, আমাদের দেশে তো উইন্টার এন্ড সামারের ভেরিয়েশন খুব কম, মানে খুব কম, মানে সে in winter hardly temperature comes below 6 degrees Celsius. হয়তো বাংলাদেশে একবার দুইবার in the North Bengal, দিনাজপুরে বা কোথাও 5 বা 6 ডিগ্রি পর্যন্ত নামে। আর হাইয়েস্ট টেম্পারেচার ইট গোজ অ্যারাউন্ড 42 ডিগ্রি সেলসিয়াস। হাইয়েস্ট 42 এর উপরে বাংলাদেশের রেকর্ড নাই। তাহলে the highest variation can be around 35 degrees Celsius. But if you talk about the other winter prone countries like Northern America, say Canada, where temperature goes up to 30 or 32 during summer, and in winter in many of the places temperature grows below minus 35 degrees Celsius. So plus 35 to minus 35, you see the variation, 70 degree say variation. And what happened? By if the moisture goes inside by infiltration, moisture ভিতরে যাওয়ার পরে, once the, and you know the density of water is highest at 4 degrees Celsius temperature. তো ভিতরে যদি পানিটা জমে থাকে এবং once the temperature goes below say 1 degree Celsius, 0 degree Celsius, মানে মাইনাসে যখন চলে যায়, তখন তো ভলিউমেট্রিক এক্সপানশন হয়, যে পানির আয়তনটা হাইয়েস্ট হচ্ছে, পানির ডেনসিটি বা ঘনত্ব হাইয়েস্ট হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। নিচে গেলে যখন বরফ হয়ে যায় তখন ডেনসিটি কমে, আয়তনে বাড়ে। দ্যাটস হোয়াই দ্য আইস ফ্লোটস অন দ্য ওয়াটার। সেম থিং হ্যাপেন্স, এনট্র্যাপড ওয়াটার, ময়েশ্চার যেটা ভিতরে ব্রিকের মধ্যে চলে গেল, যদি 0 ডিগ্রির নিচে সে অ্যাটমসফেরিক টেম্পারেচার যায়, তাহলে ভিতরে যে পানিটা ছিল যে ব্রিকের মধ্যেখানে, সেটা ইট উইল হ্যাভ
ভলিউমেট্রিক এক্সপানশন। তো এই ভলিউমেট্রিক এক্সপানশন, ভিতরে পানিটা বরফ হলে ভিতর থেকে তখন চাপ দিবে, এন্ড ডিউরিং দিস বাই দিস প্রেসার অফ দ্য এক্সপান্ডেড ওয়াটার মলিকুলস, তখন এটা বাইরের দিকে এরকম খুলে আসে, আবার ফর্টি সারফেসের কারণে খুলে আসে। So during this hot weather, the brick expands and contracts due to thermal expansion, and when moisture evaporates at the surface of the brick. তো এর মাধ্যমে এই প্রবলেমটা হয়, স্পেলিং। আচ্ছা, নাও দ্য স্পেলিং আরো বলা আছে। In climate, freeze-thaw cycles are frequent and extreme. Spelling is not more pronounced. Expansion and contraction and evaporation are mechanical action that exert force and stress inside the brick. The presence of spelling may indicate that a mortar either too dense or too high in cement content and has used in the joint. So আমরা যদি জয়েন্টে too dense or too say high যদি সিমেন্ট কন্টেন্ট দিয়ে দিই, তাহলে দেখা যায় জয়েন্ট দিয়ে ঢুকতে পারছে না, তখন ব্রিকের সারফেস দিয়ে চলে আসে, এই প্রবলেমগুলো হয়। So actually what happened? আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের মেইনলি স্পেলিং। আচ্ছা, আমরা এরপর যখন আবার আমরা সে অ্যাডমিক্সচার যখন পড়বো, অ্যাডমিক্সচারের ক্ষেত্রে আমরা দেখবো যে হাউ টু প্রিভেন্ট দিস সর্ট অফ স্পেলিং, এবং অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে, হাউ টু প্রিভেন্ট দিস প্রবলেম। আচ্ছা, তো বাকিটুকু তোমরা একটু দেখে নিও। নাও দ্য ক্র্যাকিং। ক্র্যাকিং মানে তো বুঝছো যে ফাটল ধরা, ব্রিকে যখন ব্রিকের বিভিন্ন লেয়ারে ফাটল ধরে। একটা হতে পারে যে মোটর জয়েন্টে, একটা হতে পারে জয়েন্টে ক্র্যাক, আর একটা হচ্ছে যে ব্রিকের সে সারফেস দিয়ে ক্র্যাক। আচ্ছা, তো এই যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, আমরা হচ্ছে যে হেডার এবং স্ট্রেচার। আচ্ছা, 208 এ তোমাদের এই টার্মগুলো আসবে, হেডার এবং স্ট্রেচার কাকে বলে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস? এনিওয়ান, এনিবডি? আচ্ছা, তো এখানে লেফট যে সে ফিগারে তোমরা যেটা দেখতে পাচ্ছ ফটোগ্রাফে, যে এই লেয়ারটা তো হচ্ছে ফেব্রিক, এটা হচ্ছে লংগিটিউডিনালি দেওয়া আছে, আর এখানে হচ্ছে নেক্সট লেয়ারে ট্রান্সভার্সলি। লংগিটিউডিনালি মিন্স এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে 10 ইঞ্চ ফেস দেখা যাচ্ছে, ব্রিকের সাইড থেকে আমরা দেখছি, আমরা ব্রিকের লম্বাটা, উই ক্যান সি দ্য লেংথ অফ দ্য ব্রিক। Once the bricks are laid in length, and from your side you can see the longer face of the brick. This is called say ফুটার। আচ্ছা, একটা হচ্ছে হেডার, আচ্ছা এটা হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে হেডার। হেডারটা হচ্ছে যখন তুমি ব্রিকের সে শর্টার সাইড অর দ্য উইডথ যখন আমরা দেখতে পাই, এই যে উপরের লেয়ারটা, ঠিক আছে? বা এইদিকে যদি বলি, এই যে টপ লেয়ারে দেখো, এদিকে আমরা ব্রিকের সে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি সাইডটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ হেডার। ওয়ান্স দ্য ব্রিক ইজ ফেস টুয়ার্ডস ইউ, দিস ইজ কল্ড হেডার। দ্যাট মিন্স ফেস টুয়ার্ডস দ্য আউটার সাইড, দিস ইজ হেডার। আর যখন এখানে এই অবস্থায় যখন থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্রেচার। লঙ্গার সাইডটা যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রেচার। আমরা লঙ্গার সাইড দেখতে পাচ্ছি। তো হেডার এবং স্ট্রেচার অল্টারনেটিভ লেয়ারে লে করা হয়, একটা যদি স্ট্রেচার লেয়ার হয় আর একটা হবে হেডার লেয়ার। এবং সবসময় এমন ভাবে করা হয় যে জয়েন্ট গুলো যেন একটা আর একটাকে একই লাইনে না থাকে, বিকজ একই লাইনে ইফ দ্য অল দ্য জয়েন্টস আর ইন দ্য সেম লাইন, ইন দ্যাট কেস ইটস ভেরি ইজি দ্যাট ইউল বি সেপারেটেড। তো এই জন্য এক লাইনে করা হয় না, এই যে জিগজ্যাগ ম্যানারে করা হয়। আচ্ছা, তো ওয়ান্স এই যে ক্র্যাকিংটা কি, যদি কোনো কারণে সে ডিউ টু দ্য এক্সেসিভ লোড beyond the load bearing capacity of the wall, there may be crack. Due to the earthquake, there may be crack, or due to the settlement of the soil. যদি কোনো জায়গায় মাটির সেটেলমেন্ট হয়, যে মাটির জায়গায় যেখানে কনস্ট্রাকশন করা হয়েছে, ইট মে বি এ ওয়াল অর ইট মে বি সাম আদার স্ট্রাকচার, কোন একটা অংশে মাটিটা বসে গেছে, তো তখন এরকম ক্র্যাক ডেভেলপ করতে পারে। তো দিস ক্র্যাকিং মে অকার অ্যালং দ্য মর্টার জয়েন্ট অর থ্রু দ্য ব্রিক্স। একটা হচ্ছে জয়েন্ট দিয়ে হতে পারে, অর থ্রু দ্য ব্রিক্স। লাইক এখানে দেখা যাচ্ছে যে জয়েন্ট দিয়ে হয়েছে, অল জয়েন্টে হয়ে গেছে। আর এই ছবিতে আমরা দেখছি যে এই যে এই ব্রিকটা, সে এটা স্ট্রেচার জয়েন্ট ছিল, তো এখানে ব্রিকটা এখানে ভেঙে গেছে, এই ব্রিকটা এখানে ভেঙে গেছে, এই ব্রিকটা এখানে ভেঙে গেছে। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে এটা ইটস দ্য সে ক্র্যাকিং থ্রু দ্য সে ব্রিক্স, আর এটা হচ্ছে ইট থ্রু দ্য জয়েন্ট। তো দুই ধরনের হতে পারে। এন্ড ক্র্যাকিং ক্যান বি কজ বাই স্ট্রাকচারাল মুভমেন্ট ডিউ টু এক্সেসিভ সয়েল, বাই ট্রি রুটস টু ক্লোজ টু এ বিল্ডিং, by inherent defects in the original construction, by embedded materials, or by the use of rigid mortars that do not allow normal expansion and contraction. This is very important. এই মোটর জয়েন্টটা, এই যে মোটর জয়েন্টে যে আমরা সিমেন্ট মোটর যেটা ইউজ করছি, তো সেটা যদি খুব বেশি শক্ত হয়, তাহলে কিন্তু এইটা মোটর জয়েন্ট ফেল না করে ব্রিক ফেল করে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেকেন্ড ছবিটাতে যেখানে মোটর জয়েন্ট দিয়ে ফেটে গেছে, দ্যাট মিন্স ব্রিকের আগে ব্রিক জয়েন্ট যেটা, এই জয়েন্টটা ফেটে গেছে, দ্যাট মিন্স মোটর স্ট্রেংথটা কম। তো ইট ইজ অলওয়েজ সাজেস্টেড দ্যাট মোটর জয়েন্ট শুড নট ক্রস দ্য স্ট্রেংথ অফ দ্য ব্রিক্স, বরং একটু ব্রিকের স্ট্রেংথের চাইতে একটু কম হওয়া ভালো, যেন যদি ফাটল ধরে তাহলে যেন মোটর জয়েন্টে ধরে। ইন দ্যাট কেস ইট ইজ লিটল ইজিয়ার, মানে ইটস নট ইজিয়ার, ইট ইজ কম্পারেটিভলি ইজিয়ার টু রিপ্লেস দ্য ব্রিক্স। এরকম হলে কোনো একটা জায়গায় সে দেয়ার উইল বি সাম অ্যারেঞ্জমেন্ট টু টেক দ্য সে সুপার ইম্পোজ লোড, যে কোনো দিকে আলাদা কোনো বিম বা কলাম বা কোনো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে উপরের স্ট্রাকচারাল লোডটাকে
কন্টেইন করা হয়, তারপরে যেই জায়গায় প্রবলেম হয়েছে এখান থেকে ব্রিকগুলো খুলে the brick can be replaced. But in case of say cracking through the bricks, it is difficult to replace the bricks because ওই এর কারণে ব্রিকটাই ফেল করে গেছে। এই জন্য মর্টারের স্ট্রেংথটা কখনো ব্রিকের স্ট্রেংথের চাইতে বেশি হওয়া উচিত না। এই জন্য বলা হচ্ছে বাই দ্য ইউজ অফ রিজিড মর্টার দ্যাট ডু নট অ্যালাউ নর্মাল এক্সপানশন এন্ড কন্ট্রাকশন। And cracking, as bricks are exposed to environmental humidity, they grow in size, which can cause cracks at the seams of the wall. This type of crack usually means the bricklayers who build the wall did not provide enough space between the bricks to provide for thermal expansion. এই জন্য দেখা যাচ্ছে for say years together যে একসাথে 50 মিটার 100 মিটার লম্বা স্ট্রাকচার বা কোনো ওয়াল একবারে করা হয় না। অলওয়েজ দেয়ার শুড বি গিভেন সাম পজ অর সাম স্পেস, যে এই থার্মাল এক্সপানশনের জন্য একটা জয়েন্ট দেওয়া হয়। যে কোনো যদি একটা বড় স্ট্রাকচার করা হয়, ছাদের ক্ষেত্রে দেখবা, বা ইফ ইউ টক অ্যাবাউট সে ফ্লাইওভার, সে আমাদের বনানী ফ্লাইওভার কি করা হচ্ছে দেখবা যে একটা স্প্যান লেন সে আফটার 50 মিটার অর আফটার 100 মিটার একটা কনস্ট্রাকশন জয়েন্ট আছে, ওখানে কিন্তু মেটাল একটা ইয়ে দেওয়া আছে। কাজে এই অংশটুকু গরমের দিনে এবং শীতের দিনে টেম্পারেচার ভ্যারিয়েশনের কারণে একটু say there may be some increase in length or decrease in length due to the variation of temperature. So just to accommodate this say variation of say expansion and contraction, just to adjust it, some gap is kept. ওই গ্যাপটা যে কনস্ট্রাকশন জয়েন্ট বলি, কনস্ট্রাকশন জয়েন্টে কিন্তু মেটাল বার ইউজ করা হয়। যখন তোমার গাড়ি চালাবা বা বাইক চালিয়ে যাও তখন খেয়াল করবা যে ওইখানে আস্তে আস্তে we can see, and at the same time in the joint we can feel there is a noise with the tire of the car. So same thing happen যখন আমরা লম্বা স্ট্রাকচার যখন করা হয়, সেখানে যদি আমরা এক্সপানশন জয়েন্ট যদি না রাখি, এরকম প্রবলেম হতে পারে, ক্র্যাক ডেভেলপ করতে পারে। The crack that follows the mortar joints can be addressed through the normal treatment procedure, যেটা বললাম, যদি মোটর জয়েন্ট হয় নর্মাল ট্রিটমেন্ট প্রসিডিউর দিয়ে আমরা এটা করতে পারি। and cracks through the bricks indicate more severe structural problem. বাট যদি ব্রিকের মধ্যে দিয়ে through the if there is any crack through the brick, in that case এটা আরো স্ট্রাকচারাল প্রবলেম এটা মেন করে। cracks most often occur the masonry opening. আচ্ছা, ইফলোরেসেন্সটা হচ্ছে এই যে যদি ভিতরে যে সলিবল সল্ট যেটা থাকে, ময়েশ্চার যখন ভিতরে চলে যায়, দিয়ে ভিতরে যেটা সলিবল সল্ট ওটা পানির মধ্যে গলিয়ে আবার যখন সারফেসে চলে আসে ডিউ টু দা প্যাসেজ অফ দ্য ময়েশ্চার, বাইরে যখন আসে ওই ময়েশ্চারটা আবার তখন ভিতর থেকে সলিবল সল্ট এটা গলিত অবস্থায় ব্রিকের সারফেসে এসে জমা হয়। দ্যাট মিনস ইন দ্যাট কেস ইট লুকস লাইক এ হোয়াইট প্যাচ অন দ্য সারফেস অফ দ্য ব্রিক্স। এটাই হচ্ছে তোমার ইফলোরেসেন্স, এবং সূর্যের আলো পড়লে এরকম সাদা সাদা ছোপ দেখায় এবং একটা সূর্যের আলো রিফ্লেক্ট করে। And this salt efflorescence, it requires three elements: salt, water, and porous material. That means pore থাকতে হবে যাতে করে পানিটা বাইরে বের হচ্ছে। সল্ট তো ভিতরেই আছে, তো এই জন্য যদি ব্রিকের মধ্যে যে one of the ingredients of the brick is salt, আমরা যেটা দেখেছিলাম যে 55% অ্যালুমিনাস, 30% সিলিকা ইত্যাদি থাকে, তো এগুলোর মধ্যে সল্ট ছিল 1%। সল্ট যদি বেশি থাকে ভিতরে, in that case if the amount of soluble salt is more, in that case it may be say diluted in the water, and it can come out on the surface of the bricks, and the problem created like this is called efflorescence. তো এটাও ড্যাম্পনেস ক্রিয়েট করে, তো এটা করার জন্য আমরা কিছু কেমিক্যাল ইউজ করি, তো এটাকে efflorescent ট্রিটমেন্ট, এটাকে অ্যালডন নামের একটা আমরা কেমিক্যাল ইউজ করি। This is given on the surface of the brick so that the dampness cannot come out on the salty surface, or the salt cannot come out on the surface of the brick. So this is how it is treated. আচ্ছা, তারপরে যদি আমাদের কিছু ওখানে আরো কিছু প্রবলেম হতে পারে, প্রবলেমের মধ্যে একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ডিপোজিট। এরকম ভাবে ক্যালসিয়াম ডিপোজিট যদি হয়, ক্যালসিয়াম ডিপোজিট অলসো রেফার্ড টু অ্যাজ লাইম বিল্ড আপ, যে ভিতরে যে লাইম থাকে ব্রিকের মধ্যে, যদি কোনো কারণে লাইমটা ব্রিকের সারফেসের উপরে যদি চলে আসে ডিউরিং দ্য সে বাই দ্য এফেক্ট অফ ময়েশ্চার, ইন দ্যাট কেস it can create the problem like this. And if the calcium deposit are denser than the efflorescence, and usually as they appear the white streaks running down the material surface, তো এরকম একটা দেখা যেতে পারে। আচ্ছা, advantage, now the advantage of bricks, এটা you just go through, this is very written in a normal language. It is not burnt or made. Bricks will not rot and allow to terminate. Termites means হচ্ছে উই পোকা বা এই ধরনের যেটা পোকা, to invade. Bricks will not rust and corrode, মরিচা ধরবে না। Brick will not dent, it বাঁকানো যায় না। It will not fade from the sun's ultraviolet rays. Brick will not damage by the high wind, rain or hail. Brick will not require constant maintenance. Brick will not devalue. আচ্ছা, these are the advantages you guys go through. So this is the various types of bricks. Building bricks, যেগুলো দিয়ে আমরা বিল্ডিং বানাই, facing bricks,
বিল্ডিং এর আউটার সার্ফেসে যেগুলো ইউজ করি সে আমাদের এমআরসির অ্যাডমিন বিল্ডিং সেখানে যেটা করেছি ফ্লোর ব্রিক্স বাসায় রুমের এরকম ফ্লোর ব্রিক্স অ্যাজ এ সাবস্টিটিউট অফ টাইলস হিসেবে এটা ইউজ করা যেতে পারে। ইউজুয়ালি দিস ইজ অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। টয়লেটে অনেক সময় ইউজ করা হয় যেন টয়লেটের সার্ফেসটা যেন অ্যাব্রেশন রেজিস্ট্যান্স থাকে, যেন স্লিপারি সার্ফেস না হয়। পেভিং ব্রিক্স পেভমেন্টে নরমালি ইউজ করা হয়, সে পার্কিং এ বা এই ধরনের পেভমেন্টে ফুটপাতে যেগুলো ইউজ করা হয় দিস কল্ড পেভিং ব্রিক্স। ইট লুকস লাইক দিস। তো দ্যাটস অল ব্রিক সম্বন্ধে। ঠিক আছে, তো আমার ইউ গেট 10 মিনিটস ব্রেক। আমরা 35-এ আমরা হচ্ছে বাকিটা আমরা 209 শুরু করব। ঠিক আছে, so far any doubt ব্রিকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা একটু ইয়ে নাও, আমি একটু 10 to 15 মিনিটস ব্রেক নিচ্ছি। আমি কটা বাজে এখন? আমরা 35 এ আমরা স্যার 21 স্যার। আচ্ছা আমরা 235 এ শুরু করি। ঠিক আছে, ইজ ইট এনাফ? স্যার আমরা কি স্যার আবার জয়েন করব স্যার নাকি স্যার হ্যাঁ, এখানেই একটু- থাকবো স্যার? হ্যাঁ এইখানে 209 এ আমি এটা জাস্ট এখন এইটুকু একটু পজ দিচ্ছি। আমরা 2:35-এ আমরা 209 এর ক্লাসটা শুরু করব। ঠিক আছে, জি স্যার, ওকে স্যার। হাফ এন আওয়ারে শেষ করে দেবো, অসুবিধা নেই, ডোন্ট ওরি। আর সরি আজকে উই হ্যাভ এ ভেরি হেক্টিক শিডিউল টুডে, এই প্রবলেমটা হলো আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি স্যার।